পাগল হতে বাকি আছে কি? আমি হয়েছি পাগল আর হব কি? পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? আবার রাজেন্দ্রী পাগল কখন পাগল হয়ে গেছিল জানেন? ওই গ্রামে একজন অসুখ হয়েছিল। ওই অসুখে যখন সেটে যায়, রাজেন্দ্রী পাগল তার মার কাছে ডাক দিয়ে কয়, কে এই অসুখ সারাই মা, তুমি আমারে কও। বলে বাঁশুড়ি রায় গোসাইর কাছে দিয়ে একবার জিজ্ঞেস কর। বলে আমি কখনো যাব না। রাজেন্দ্রী পাগল যখন চিন্তা করলো মনে, তাই বাঁশুড়ি রায় গোসাই কি জানে, আমি একটু তার কাছে যাই। রায় গোসাইর কাছে যখনই গেল, রায় গোসাই বাড়ি ঢুকতে না ঢুকতে বলে, একটা চৌকি রে, রাজেন্দ্রী সরকার এসেছে বলে একটা দাও দিয়ে কোপ পারলো। রাজেন্দ্রী সরকার বলে, অবশ্যই তুমি কোপ পারলে কেন? বলে তুই জানিস না, বসে থাকে, একটু পরে দেখা যাবে। কিছুক্ষণ পরে দেখা যায় নৌকা যোগে একটা মাকে নিয়ে এসেছে, গলায় রশি বাঁধা। বলছে গলায় রশি কেন? বলছে গাছে গলায় দড়ি দিয়েছিল, তাই আরেকটু দেরি হলে আমি কোপটা মেরেছিলাম। বলে তুমি জানলে কিভাবে? এই মন্ত্র তুমি আমাকে শেখাই দাও। রাজেন্দ্র পাগল রায় গোসাই পায়ে পড়েছে, বলছে এই মন্ত্র জানে আমার গুরুচাঁদ। যেদিন গুরুচাঁদের কাছে রাজেন্দ্র পাগল প্রথম গেল, ওই দিন রাজেন্দ্র পাগল পাগল হয়ে গেল। আর আমার মন হয়েছে হন্যে পাগল, কৃষ্ণ কইলে কি করে? আমার মন হয়েছে হন্যে পাগল, কৃষ্ণ কইলে কি করে? করে পাগল পাগল করে আমারে ঘরের পরে করে। পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? আমার মন হয়েছে হন্যে পাগল, কৃষ্ণ কইলে কি করে? দরদি যা করে আমার মন হয়েছে হন্যে পাগল, কৃষ্ণ কইলে কি করে? সাই দরদি যা করে আরে যে করে সে করে পাগল পাগল করে। করে সে করে পাগল পাগল করে। আমারে ঘরের পরে করে কি? পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? আর সাইডি যেদিন পাইছি বলে হাইছে পড়া নিলে, ওই গম্ভীর ভজনের রাগের করণ ঠাওর পেলেন সেই কালে। পাগল হলেন সেই কালে। শরীর ভক্তবৃন্দ, এই গানটা ভাঙাতে গেলে অনেক টাইম লাগবে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না, এইখানে যাচ্ছি যে সাইডি যেদিন বাইজি বলে
আমাদের দেশে কোনোদিন একজন প্রখ্যাত শিল্পী হয়েছে এখানে সাইজেদিন রাইজি বলে, আমাদের ঠাকুরনগরে বইটি লিখেছে সাইজেদিন বাইজি বলে, কিন্তু ওরাখান্দির বইটি আছে সাইজি যেদিন বাইজি বলে। সাইজি কে ছিলেন? আমার মহাপ্রভু, তাই তো? রাধা কৃষ্ণ উভয়ঙ্গ মন্থনায় প্রেম তরঙ্গ। তাহলে সাইজি যদি মহাপ্রভু হয়, তিনি কখনো রাধা বলে কাঁদেনি, কেঁদেছিল কি? আমরা যদি এই গৌরঙ্গ লীলার মূল গ্রন্থ দেখতে পাই, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আর শ্রীজীব গোস্বামীর চৈতন্য মঙ্গল, এই গ্রন্থ থেকে আমরা তেমন কিছু না পেলেও মহাপ্রভুর সাথে সঙ্গে ছিলেন যে গোবিন্দ দাস, কোথায় বাড়ি, বর্তমান কালনায়, তার বইটা একটু পড়ে দেখবেন, সেখানে কি লিখেছে। তিনি যখন দক্ষিণাত্য লীলায় গিয়েছিলেন, সেদিন বলছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব বাপসমান, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাজসমান। তিনি কখন রাধা বলে কাঁদি নাই। আর ভাই ছেড়ে তোরা নীলা পাগল হলেন সেই কালে, পাগল হলো এককালে, আসি সকলে পাগল হলো এককালে, পাগলে পাগলে দল বেঁধেছে সকলে, পাগলে পাগলে দল বেঁধেছে সকলে, এই দলে এই দলে সব দলে আমি থাকি, ওই দলে এই দলে সব দলে আমি থাকি। ও সখী পাগল হতে আর বাকি আছে কি, পাগল হতে আর বাকি আছে কি। এখানে একটু গুরুতত্ত্ব কথা আছে। কি কথা? গুরুতত্ত্ব কথা আছে। কারণ সাইজি যদি বাইজি মারা না যায়, বাইজি বলতে অর্থাৎ নিষিদ্ধ বললি, অর্থাৎ সংস্কারের সবাই আমার বঙ্কিমচন্দ্র বললেন জনরঞ্জন বধূ, তাহলে নিষিদ্ধ বললিতে নাম দেবে কে? গুরু, যিনি কামনাতীত জ্ঞানাতীত ধ্যানাতীত, সেই তাহলে সেখানে যেতে পারে না। সেই বাজার হচ্ছে মধুয়ার বাজার। কারণ মাসে 8 বছরে 12, এর থেকে যদি কমাতে পারো তাহলে তুমি মতুয়া হতে পারো। আমার মায়েরা বৈষ্ণবের একাদশী করে না, এই একাদশী এলে প্রথম থেকে 10 দিন আগে উপবাস করতে হয়, তারপরে একাদশী হয়। মায়ের প্রথম দিনে চণ্ডালের, দ্বিতীয় দিনে ব্রহ্মঘাতিনী, তৃতীয় দিনে রজনী তুল্য, চতুর্থ দিনে নারী সত্য হয়, পঞ্চম ষষ্ঠম দিনের কথা কখনো না যায়, অষ্টম দিন নারী পুরুষে মিলনবিত হয়। এইভাবে নবম দশম দিন যাবে, তারপরে একাদশী। একাদশী অত সোজা না। এই জন্য আমার তারা লিখলেন যে কি দোষে ভাই একাদশী, কি দোষে ভাই কালশী করলে এখন একাদশী 2-3 দিন উপবাসী দণ্ডধারী রেখি ভাই, অত সহজ না মতুয়াটা। আর এই ধরে শুনি সিন্ধু পানে ধরে তা গোপীর ভজন, পাগল হলেন তাই শুনি। সিন্ধু পানে সেই তুফানে সোমর রস অন্বেষণে পাগল গোপীর প্রেম লীলে। আমি মরিনে বাঁচিনে কি করি তার বুঝিরে, মরিনে বাঁচিনে কি করি তা বুঝিনে, সেই পাগলের বিহনে ঘরে বইতে পারিনে, সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিনে। আজকে অছার কুলমালে রাজ্য ধনের কার্য কি, ও সখী পাগল হতে আর বাকি আছে কি, পাগল হতে আর বাকি আছে কি। ধামে গোপীর প্রেমে সদ্গুরু হরিচা
ভক্ত পাগল গোলক চাঁদ মহানন্দ চাঁদ কইরে আমার বদর চাঁদ হে মহানন্দ চাঁদ কইরে আমার বদর চাঁদ পাগল চাঁদ খেপা চাঁদে তারক চাঁদ তারে জানে কি ও পাগল হতে আর বাকি আছে কি পাগল হতে আর বাকি আছে কি শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্ম করি আরাধ্য সশ্রদ্ধ প্রণাম জানাই আসরতে আছেন যত আমার ভক্তজন সকলের চরণ আমি করি বন্ধন কল্পনাতে এর আগে আমার তন্ময় সরকারে ছিল বিজয় সরকার বিজয় সরকারের ভূমিকায় দাঁড়িয়ে উনি করলেন কথোপকথনের পরে বিষ্ণু সরকার যিনি উনি অত্যন্ত গুণমণি তিনি সুন্দরভাবে করেছেন তার পুঙ্খানুপুঙ্খভাবে তার আলোচনা এরপরে নামটি আমার প্রবীর সরকার সেই নাম দিয়ে বাদ যদিও রাজেন সরকারের ভূমিকায় দুইজন আলোচনা হয় না তবু আমি আলোচনাটা একটু যেতে চাই যে প্রশ্ন করেছিল রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরঙ্গ হরি চাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি তাহলে রাম হরি কৃষ্ণ হরি মেনে নিলাম শ্রী গৌরঙ্গ হরি নিলাম নিত্যানন্দ হরি হলো কি করি নিত্যানন্দ কি হরি নাই আমার বলে নিত্যানন্দ মহাপ্রভু কে ছিলেন নিত্যানন্দ মহাপ্রভু ছিলেন কে নিত্যানন্দ প্রভু আমার কে ছিলেন একটু যাই যখনতে সচী মাতার প্রথম পুত্র শ্রীবাস বিশ্বরূপ বিশ্বরূপ যখন সন্ন্যাসেতে গেল সন্ন্যাসেতে যে বিশ্বরূপ ঘুরিয়া বেড়ায় নানান জায়গা ঘুরে বিশ্বরূপ ভগবানের দর্শন দর্শন পাচ্ছে না বিশ্বরূপ এমন সময় আড়াই পণ্ডিতের ছেলে এই নিত্যানন্দ কিন্তু মারা যায় যখন মৃত্যু সজ্জায় তখন আড়াই পণ্ডিতে দেখে যে বিশ্বরূপ আছে সন্ন্যাস নবীন সন্ন্যাস বলছে সন্ন্যাসী তুমি আমার কথা নিও তুমি আমার এই সন্তানকে একটু দেখে যেও সেদিন কিন্তু বিশ্বরূপ বলেছিল আমি যা করবো তাই তোমাকে মানতে হবে তাই আপাত মস্তক পরিলক্ষিত করে যখন চলে গেছিল জঙ্গলে যে জীবন দান করেছিল সেই আত্মা এসে নিত্যানন্দ মহাপ্রভুর কাছে গেল এই নিত্যানন্দ মহাপ্রভু যখন যে মহাপ্রভুর কাছে গেল আমি সংক্ষিপ্ত আলোচনা করছি যেহেতু অধিক রাত্র এই তখন বলেছিল মহাপ্রভু বলেছিল নিত্যানন্দ তুমি আমাকে প্রণাম করো না কারণ তুমি আমার দাদা আমি জানতে পেরেছি আমার দাদা দেহ রেখে সেই আত্মা তোমার ভিতরে প্রবেশ করেছে তাই তোমার নাম আজ নিত্যানন্দ হবে না তোমার নাম হবে অবধূত। তাহলে নিত্যানন্দ আমার সেই ভগবান যে নিতার প্রেম না হলে ব্রজের প্রেম হবে না আচ্ছা রাম হরি ত্রেতা যুগের সূর্য বংশে একে বিষ্ণু চতুর্বংশের জন্ম নিল অযোধ্যা নগর চাপারেতে কারাগারে জন্ম বসুদেবের ঘরে যশোদার হৃদয় রতন যোগমায়ার প্রভাবে জন্মিলেন বৃন্দাবনে বলরাম নাম সংকর্ষণ। তাহলে এর ভিতরে কেউ আছে নাকি? তাহলে এর ভিতরে আমার কিন্তু কেউ ভগবান হচ্ছে না, কেননা চতুরংশে জন্ম হচ্ছে আমার রাম ভগবান। তাহলে লক্ষণকে লক্ষণ হচ্ছে রামের ভ্রাতা। সত্যযুগে গেছিলেন যে নাগের অনন্ত নাগের পরে আমার নারায়ণ শুয়েছিল, অনন্ত নাগ হচ্ছে লক্ষণ, সেই হচ্ছে আমার নিত্যানন্দ মহাপ্রভু, সেই এবে শ্রীরাম ওরাকান্তি লীলায় মহানন্দ। তাহলে সেই যুগে আমার প্রভু রাম কি পূর্ণ ছিল, আর রামকে রামের রামায়ণে সরকি রামং লক্ষণাং পূর্বজাং রঘুবরং সীতাপতি সুন্দরাম কাকত কুস্তাং গণনিধি বিপ্র প্রিয়াং ধার্মিকাং রাজেন্দ্র সত্য সন্ধান দশরথ তরায় সাবালাং শান্তমূর্তি বন্ধে রঘুকুল তিলকাং রাঘব রাবণারি। এর ভিতরে বলছে না রাম কিন্তু বাবা বলছে নাকি রামায়ণে বন্ধনা করছে, রামকে কিন্তু আমরা সেই ভালোবাসা দিয়েছি নাকি। তারপরে যে কি বলছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ গোপীকে কান্ত রাধা কান্ত নমস্তুতে। শুধু কৃষ্ণকে একটা প্রণাম দেয় ভক্তরা, না গৌরাঙ্গ লীলায়ও তাই।
অনার্পিত চরিং চিরাতে করুণাই অবতীর্ণ করো, সমার্পিত উন্নত উজ্জ্বল রসমে সভক্তি স্বয়ং হরি পুরাণ সুন্দর কদম্ব সন্দীপিত সাদা হৃদয় স্কন্দে স্ফুট সচির নন্দন গৌর হরি। প্রণাম করেছে। আর সিধা বড় খান্দি লীলায়, বাবা কেমন আছো? আমার বাবা হরিচাঁদ যেমন রাখিস, এই বাবা অর্থাৎ নিজের পিতাকে যেমন ভালোবাসি, আমার হরিচাঁদকে ভক্ত তেমনি বাবা করে ভালোবেসেছে। এই ভালোবাসা যখন এই ভালোবাসার সঙ্গে পিতা পুত্রে মেলবন্ধন হয়েছে, এই ভগবান তোকে কাছে পেয়েছে। আমার প্রভু রাম কিন্তু পূর্ণ লীলা করে সীতা মাকে কত দিয়েছে, লীলা পূর্ণ হয়েছিল। অবশেষে সেই জনক নন্দিনী সীতা কিন্তু পাতাল প্রবেশ করেছিল। তারপরে আমার রাধারানী কে কাঁদিয়েছিল রুক্মিণী সত্যভামার অনেক ঘটনা আছে, আমি সেদিকে যাবো না যেহেতু অধিকাত্র হয়েছে। এরপরে গৌরঙ্গ লীলায় এসে লক্ষ্মী বিরাট দেবতাকে বিষ্ণু বিরাকে গ্রহণ করলো, সেও থেকে মহাপ্রভু শান্তি পায়নি। তাই মাকে বলেছিল আমি সন্ন্যাসী নাম, আমার তব গর্ভে জন্ম নেবো আর রবিবার। এরপরে যাবো মা খেতরিতে, যাবো নর্তম রূপে যাবো, সেখানেও লীলা পূর্ণ হবে না। এরপরে মাকে জন্ম নেবো ওই সন্ন্যাসনে, জীবকে তরাবো এই হরি ভক্তের করে, এই সে পূর্ণ লীলা। তাহলে আমার আসল হরি কোনটা? তাহলে রাম আমার কোথায় বৈকুণ্ঠের হরি, আর কৃষ্ণ গোলকের হরি, আর বিষ্ণুকের হরি হচ্ছে আমার গৌরঙ্গ গৌর, আর ক্ষীরোৎসাহী হরি হচ্ছে আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। সিধা বড়া খান্দি, এখান থেকে 30 বছর আগে আমার বাবা গুরুসাথে আমার লোক, আমার মায়ের পেটে পেটে যাওয়া সিধা বড়া খান্দি, কিন্তু মতুয়ার কি বাজারটা আমি নিজেও বুঝতে পারি নাই। সেখানে যাই দেখেছি বাবার কাঁধে ছড়ে দেখেছি ওই হরি মন্দির গর্ভ মন্দির যখন দেখেছি হরিচাঁদ শান্তি মাতার কোনো যুগল মূর্তি ছিল না, অনন্ত নাগের ভর্তি সহায়তা ছিল আমার লক্ষ্মী নারায়ণ। তাই তো ব্রহ্মগর্ত পুরে লিখেছেন যে মর্ত লক্ষ্মীকান্ত ভবিষ্যতে শান্তির বল্লভ আমি ভারত বাজারে, গোলকে গোকুলে তুমি রাধিকা শ্রীমতী, বৈকুণ্ঠে হও তুমি লক্ষ্মী সরস্বতী, ক্ষীরোদ সাগরে তুমি মর্ত লক্ষ্মী হও, ভারত মাঝারে তুমি শান্তির বেরাও। অর্থাৎ যে রুক্মিণী সত্যভামা সেই আমার শান্তি দেবী কোথায়? ভারত মাঝারে। তাহলে এখন বলি যে ঐশান্যকোণ, পুরী ধাম থেকে ঐশান্যকোণ। অনেকে প্রশ্ন করছে ঐশান্যকোণ, তাহলে ঈশান কোণের ওই পাশে যারা বাস করে তারা কোন জায়গায় পাবে? এই জায়গা আছে ঈশান কোণ। তাই আমার কথা হচ্ছে যে আমার রাম যখন লীলা করেছিল, রামার নামে একটা গ্রন্থ তো আছে রামায়ণ। আচ্ছা, রামের পুত্র তো ছিল লব কুশ, তাদের নামে কোনো গ্রন্থ আদি আছে নাই? নেই। পূর্ণতা কিভাবে অর্জন করেছে? এরপর কৃষ্ণ লীলা আসলেন, ভাগবত আছে, ভাগবতে প্রথম লেখা আছে সর্বশাস্ত্র বীজ হরি নামে আদি অক্ষর, আদি অন্ত নাহি যার বেদে অগোচর। এই সর্বশাস্ত্র বীজ আমার হরিনাম। কোথায় ছিল? গোপনে গোলকে ছিল। অনেক ঘটনা, যখন যুগ সৃষ্টি হয়েছিল মহামায়াকে শিব 108 বার পড়িয়েছিল। এই ঘটনা বলতে গেলে অনেক টাইম লাগবে, বলবো সময়ের ব্যাপার, যাক আমি যাচ্ছি না। সেই দিন যখন 108 বার পড়িয়েছিল মহামায়াকে আমার শিব ঠাকুর, সেই দিন দুর্গা বলেছে ও শিব ঠাকুর আমি তোমাকে বিবাহ করতে পারি, তুমি 108 বার পড়ি আমাকে কি পেয়েছো? বলছে তোমাকে যখন আমি অগ্নি প্রজ্বলিত করেছিলাম তখন হো শব্দ উঠেছিল, আর যখন আমি তোমাকে নিভিয়েছিলাম তখন রিরি শব্দ হয়েছিল। এই হচ্ছে হরি উৎপত্তি। কোথায় ছিল? গোপনে গোলকে ছিল। কলির শেষে অষ্টবিংশ মনান্তর পরে আমার হরিচাঁদ ঠাকুর সেই নাম নিয়ে আসলো অষ্টবিংশ মনান্তর, অর্থাৎ 71 গুণ 4 যুগ ইজিক্যাল টু 1 মনান্তর। এইভাবে অষ্টবিংশ মনান্তর। তাহলে এইভাবে গুণ করি 4,42,032 বছর হয়। তাহলে এই মনান্তরে ভরে আমার হরিচাঁদ ঠাকুর এসছে। তাহলে সেখানে গ্রন্থে আমার কৃষ্ণ পুত্র ছিল, তার নামে কোনো গ্রন্থ হয়েছে নাকি? তাকে ভগবান পাই নাকি? হয় নাকি? এরপরে আসলে আমার গৌরঙ্গ লীলায়, সেখানে পিতা পুত্র লীলা করেনি, কিন্তু এখানে পিতা পুত্র লীলা করেছে। তাই তো বলছে গারস্থ ধর্ম নীতি আসবো আমার হব নীতি, হব আমি হব তার আছে। মার্কণ্ড পুরাণে পিতা পুত্র দুইজনে কলির শেষে স্বয়ং শ্রী হরি, হরি পুত্র ব্রহ্ম সনাতন, সলবে করব অবতরণ, পুত্র হবে স্বয়ং ত্রিপুরারি। এই সেই লীলা যে লীলায় আজকে মতুয়ারা মেতে গেছে। বাবা আমরা যদি এখন এসে মতুয়ারা এসে যদি কৃষ্ণ নামের কুৎসা গাই, আমরা যদি অনুকূল ঠাকুরের কুৎসা গাই, হবে না। কেননা আমরা ভক্ত তৈরি করতে যদি বিভক্ত করি তাহলে হবে।
আমার ঠাকুর নিয়ে আসবেন সূক্ষ্ম সনাতন ধর্ম। এই সূক্ষ্ম সনাতন ধর্ম কোথায়? যে সনাতন, আমার সনাতন তোরা বাড় ঝাড় যেমন ঝড় বন্যায় নুয়ে পড়ে, আবার ঝড় থেমে গেলে উপরে উঠে যায়, তাই যার দল নেই তার বল নেই, আমার গুরুচাঁদ ঠাকুর বললেন। অর্থাৎ তোরা দলিত থাক, দলিত প্রতীক থাক, তোদের কেউ আর রুখতে পারবে না। যারাই বলে তোদের প্রতীক দলিত, তারাই একদিন পড়বে তোদের পদতলে। তাহলে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এত ভয় করছি কেন? শোনো বিজয়, তুমি তো শেষ জীবনেও এই সিধা মোড়া খান্দিল্লায় আসলে, তা না হলে তুমি কীর্তন কি গান কি হয়ে লিখেছিলে? তোমার গান আজকে মহাসংকীর্তনে প্রকাশ পায়। মহাসংকীর্তনে 102খানা গান আছে, তার ভিতরে 51খানার মতন আছে আমার তারক সরকারের লেখা, আর 25খানার মতন আছে হৈবর সরকারের লেখা, বাকি আছে গোপাল চাঁদ, বিজয় সরকার, অক্রু বিশ্বাস, মানিক মজুমদার, লক্ষ্মীকান্ত, তাই না বাবা? তাহলে আমরা হরিচাঁদ ঠাকুরকে কেমন ভয় প্রাধান্য করব? তুমি এই জায়গায় যখন আসবে তখন বুঝবে যে আমার হরিচাঁদ কত শান্তির প্রতীক নিয়ে এসেছে। বিশ্ব সাম্যবাদ, বিশ্ব মানবতা, বিশ্ব মানব ধর্ম, মত ধর্ম নিয়ে এসেছে আমার হরিচাঁদ। জয় জয় শান্তি হরি পৃথিবী হরি হরি বল, হরি বল, হরি বল। আর গুরু শিষ্য কি হয়? অনেকে আমার মতুয়া গোসাইরা বলে গুরু দীক্ষা নাই। আরে দীক্ষা আছে তো, লীলামৃত পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে দেখবেন। একটা লীলামৃত অধ্যয়ন করতে গেলে 4 বেদ 14 শাস্ত্র 18 গান পুরাণ পড়েও শেষ হবে না। কারণ আমার তারকের লেখনী যা আছে, আদি লীলাই পড়লে যথেষ্ট। আদি লীলা 1 থেকে 23 পর্যন্ত জ্ঞান যোগ প্রকরণ করতে পারবে। আদি লীলা, মধ্যখণ্ড অন্তখণ্ডের দরকার নেই। আর হরিবর সরকার যে পরিশিষ্ট খণ্ড লিখেছে ওটারও দরকার নেই। শুধু এখানে দেখবেন 8ম পৃষ্ঠা লিখেছেন যে তারক সরকার যে অদীক্ষিত নাগরিক তীর্থ পর্যটন মুক্তি স্প্রে নাই। শোনো, ওদিকে অশ্বিন লিখলেন কি? জীবক কর্ণলিঙ্গ জনী গুরু শিষ্য সুযোগ জানি মধুর নদী করিবে যে সময়। অশ্বিন লেখা কেটে দাও গান। তুমি মথুয়ার বাজারে কাউ দীক্ষা নেই, আর দীক্ষা নেই কানে কানে নেই। দীক্ষা নেই কোনটা? দীক্ষা নিয়ে তো দীক্ষা দিয়ে তোমার বাড়ি যাবো, ভালো মন্দ খাবো, পয়সা নেবো, এইটা না। দীক্ষা মানে কি? দক্ষতা। তোমার ভিতরে যে জ্ঞান বিবেক বৈরাগ্য আছে, তুমি সেই জগতের মানুষ। লোহা যেমন চুম্বকের স্পর্শে গেলে কিছু হয় না, আর তোমাকে পরশপাত্র হতে হবে গুরুদেব। তুমি রাজনীতি করবা, টাকা সুদি খাটাবা, সোর বসবা, আবার গুরুগিরি করবা, হবে নাকি? এই যে মতুয়া বাজার কয় না, মতুয়া বাজার বেদ বিক্রি উঠতে যে থাকবে না সাধ্য সাধন বেদের গরম কাঁদবি সে যে অলিগলি। তোরা কি প্রেম করবি, পাগল হবি, ধরবি কি পাগলের বলি? ওটা পাগল দেশ, সেই দেশে যাওয়া অত সহজ না। বিজয় সরকার তুমি আসলে শেষে, তুমি আসবা না এখন না, তোমার গাল তো আছে লেখা। শ্রীরামরাকান্তি চলো ভাই, এসে যে জল ধরদি, প্রেম তরঙ্গ, অনেক অনেক গান তুমি লিখেছো, তবে আমি সেদিকে যাচ্ছি না। তাহলে আমরা গুরু শিষ্য করবো। গুরু হচ্ছে ঘটক মাত্র, গুরু হচ্ছে মাধ্যম, আমাকে যোগাযোগ করে দেবে। অর্থাৎ একজন ঘটক ছেলে মেয়ে বিয়ে ঘটাই দেয়, তারপর সন্তান দিয়ে গুরুদেব দেয়, তারাই দেন। তাহলে আজকে আমার গুরুদেব যিনি, তিনি আমার শুধু নামটা দিয়েছেন, কর্মটা আমার কথা। এই যে ঠাকুর বলছে যে হাতে কাম মুখে নাম, সচ্চরিত্র হবে, সৎপথে রবে, বড় নামে মাতৃ তুলো মিথ্যা নাহি কবে, বড় দুঃখী দুঃখী সদা সচ্চরিত্র রবে, পরপতি পরসতী স্পর্শ না করিবে, না ডাকো হরি হরি তোমাকে ডাকিবে। সেই জায়গায় যেতে হবে। মতুয়ার বাজার তো আলখেল্লা বাজার না যে গেলাম ডাঙ্কা বড়লাম আর ওই ডাল ভাত খেলাম, অত সহজ না মতুয়ার বাজার। সূক্ষ্ম সনাতন ধর্ম অত সহজ না। তোমাকে আগে এই রতির ভজনা করতে হবে, তোমাকে কুণ্ডলী শক্তি জাগ্রত করতে হবে, তোমাকে ঊর্ধ্বরে একটু জান কেন ঊর্ধ্বরে তা গভীর ভজন পাগল হলেন তাই শুনি। তোমাকে অর্থাৎ তার কপি আর দাপারের গোপী মিলে এই আছে মতুয়ার বাজার। সেই বাজার হচ্ছে আমার অশ্বিনী রাধারানী। অর্থাৎ রাধাভাব যতক্ষণ না হবে তখন তুমি মতুয়া হতে পারবে না। এই রাধাভাবে ভাবিত যতক্ষণ না হবে তোমার মতুয়া হওয়া সম্ভব নয়।
এই জায়গায় যেতে হবে। চতুর্দল মূলাধারে কুণ্ডালিনী সর্বকারে জীবাত্মাকে বন্দী করে হয়েছে অচেতন। গুরুতত্ত্ব মন্ত্র বীজে সর্বত্র সরসিংহে নাভিপত্র মণিপুরে ক্রমে ক্রমে ইহা আগম। স্বাধিষ্ঠানের লিঙ্গদ্বারে চন্দ্র সাথে চন্দ্র বলে নাভিপত্র মণিপুরে দেখতে পাবি অপ্রাকৃত মদন মোহন। তাহলে সেই জায়গায় যেতে হলে আগে তোমাকে কোথায় যেতে হবে? আগে কুণ্ডলী শক্তি জাগ্রত করতে হবে। সেই জায়গায় না গেলে মতুয়া হবে না। মতুয়া একাও সহজ বাজার যে ডাঙ্কা কাশি বাজালাম আর হরিবোল করলাম আর মতো হয়ে গেল। আর বলি বললাম যে রতি রক্ষা করো। নিত্যানন্দ মহাপুরু 8টি সন্তান থাকা পরে পূর্ণ কুম্ভ আর মতুয়ার বাজারে সবকটা পূর্ণ কুম্ভ। তাহলে সেই যোজন জানতে হবে না, সেই গুরুকরণ করতে হবে। তো যাক, সেদিকে আর যাবো না। এরপরে আমার দাদা আসবে। কারণ এখন 10:30 বাজে, ভক্ত সঙ্গ কম হয়ে গেছে। তো আজকের সেই আমার পাগলের দেশে সবাই চলে গেছে। আমার সেই বিজয় নিশি, সেই রাজেন যে বিজয় সরকারি প্রিয় শিষ্য ছিল রসিকার অনাথ, তারা জগতে যে নাকের যে রাজের নকুল দত্ত। আমি কবি গান শিখেছি। আমি আমার অন্তরদে যেমন একলব্যতার ধর্যকে যেমন ভাবে জঙ্গলে বসিয়ে কবি গান শিখেছিল, আমি আমার কল্প গুরু সেই তারককে বসিয়ে কবি গান শিখিয়ে শিক্ষা নিয়ে এই জগতে এসেছি। তাই আবার সেই ওনাদের গান অপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেছে যে যার আপন দেশে। ও একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। বসে একাকি জীবন বসিল পাটে, বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। অচেনা পথিক পথ পাই না খুঁজে, হতে এসেছি পাই না বুঝে। অচেনা পথিক পথ পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। খুঁজে হতে এসেছি পাই না বুঝে। পরবীর ছায়ায় ধনী ধুলি মায়ায়, পরবীর ছায়ায় ধনী ধুলি মায়ায়, ব্যাকুল প্রহর কাটে। আমি একা বসে আছি ঘাটে, ও আমি
একা বসে আছি ঘাটে। আশার দোলনায় কত দোল খেয়েছি, আশির মঞ্চে কত গান গেয়েছি। আশার দোলনায় কত দোল খেয়েছি, হাসির মঞ্চে কত গান গেয়েছি। যাদের নিয়ে আমি খেলেছি খেলা, মিলায়েছি কত রঙেরই মেলা। তাদের নিয়ে আমি খেলেছি খেলা, মিলায়েছি কত সুখের মেলা। নিয়ে আমি খেলেছি খেলা, মিলায়েছি কত সুখেরই মেলা। নিয়ে আমি খেলেছি খেলা, মিলায়েছি কত সুখেরই মেলা। কি হতে কি হয়ে গেল, এ কোথায় চলে গেল। কি হতে হলো এ কোথায় চলে গেল, কি হতে কি হয়ে গেল, এ কোথায় চলে গেল। সাড়া নাই পাই মাথা থেকে। ও আমি একা বসে আছি ঘাটে। ও আমি একা বসে আছি ঘাটে। যাদের সদমে দেশ হইতো আকুল, কোথায় সেই কবি গুরু রাজেন্দ্র নকুল। সদমে দেশ হইতো আকুল, কোথায় সেই কবি গুরু রাজেন্দ্র নকুল। লালের খেওয়ায় কে কোথায় চলে গেল হায়, কোথায় সেই প্রাণের কবি নিশিয়ার লালের খেয়ায় কে কোথায় চলে গেল হায়, কোথা সে প্রাণের কবি নিশিয় বিদায়। ছাড়িয়া কবির খেলা, অকালে ভাষালো বেলা। ছাড়িয়া কবির খেলা, অকাল ভাষায় হেলা। রসিক নাই চলি গেল বটে। ও আমি একা বসে আছি ঘাটে। ও আমি একা বসে আছি ঘাটে। জীবন খাতার পাতায় কি যে লিখি সাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। জীবন খাতার পাতায় কি যে লিখি সাই, কিছু তার মুছে গেছে, কিছুই মনে নাই। উলটিয়া দেখি খাতা, সবই হলো ভুল।
খেলারি পুতুল। উলটিয়া দেখি খাতা সবই যেন ভুল, আমি যেন কার হাতে খেলার পুতুল। বেদনার ঝুলি কাঁদে, তিনজন দিবসে কাঁদে। ওনার ধুলি কাঁধে অনাদি বসে কাঁধে, তোরি বুঝিয়াছিল ওই সুখে। একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। একে চলে গেল নেশিয়ার বিজয়ে, রাজেন্দ্র গেল ভুলিখানয়ে। শোনো শোনো বিজয় তুমি, আমার কথা শোনো। রাম হরি কৃষ্ণ হরি বোঝা কি আর গেল, আর তোমার জানবাই গৌরব এসে লীলা পূর্ণ করে নাই। সেই লীলা পূর্ণর কালে হরি দাদা ছিল পূর্ণানন্দ হরি আসল তাই বলিল। আর আগে যে রাম হরি কৃষ্ণ হরি বললাম বটে তাই, বন্দনাতে দেখবে তারকের লেখায় আছে তাই। আর অংশ তোলায় অবতার তারা যুগে যুগে আসে, সাহিত্য পূর্ণ হলো না বললাম সাক্ষাতে। আর পূর্ণ তরণ নিয়ে কীর্তন আসিল পরিশেষে, সেই তো আসল হরি বললাম তোমার ভাগে। লক্ষ্মী প্রিয়ার দিন হলো সর্বঘাতে মৃত্যু, সেখানেতে কোথায় ছিল আমার গৌরাঙ্গ প্রভু। আর প্রবাসে তীরে যখন রাধার সঙ্গে কৃষ্ণর মিলন হতে গেল, রুক্মিণীতে এসে সেই মাথায় দিল। যোগ মায়া বলেছে রুক্মিণী আমি তোমার জানাই, গৌরাঙ্গ লীলায় তুমি লক্ষ্মী প্রিয়া হবে তাই। আর সামনে আমি মায়া হয়ে যাব, সর্বদংশনে তোমাকে আমি। আর সত্য ভাবা ভঙ্গ করেছিল বেদ জগতাই, সেই সত্য ভামায় বিষ্ণু প্রিয়াতাই। আর সে হয়ে মহাপ্রভু গেল নীলাচলে, সেও যুগে পূর্ণ হল না বলি তার ভাগে। সেই তো পূর্ণ লীলায় পূর্ণ প্রময় আসি, পিতা পুত্র লীলা করল আমার ওরা কান্দি। তারপর আসে যখন শিবে তখন গেল, রাসের ওই ছন্দ তখন ভেঙে গেল। কৃষ্ণ বলে শোনো সখী, রাসের তবক হয় কি করে ভঙ্গ আমায়। আর যেয়ে দেখে শিব আমার সখী রূপে রয়ে, রাসের থেকে বের করে দিয়েছিল প্রভু মিথ্যা নয়। শিব বলে শোনো কৃষ্ণ তোমার জানাই, হরি পুত্র কলি যুগে হব আমি শিব গোসাই। আর সেই তো ত্রিকাল দর্শী আমার গুজা দেবে, পিতা পুত্র লীলা করিল দেখিল এই হবে। পিতা পুত্রের পুণ্য লীলায় আমার
ক্ষমা ভরে ভক্ত গণে বল তবে বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা এরপরে আসবেন আমার বিষ্ণুপদ গোসাই দেখেই এসে তার কোন ভাবে কথা কয় এই পর্যন্ত আমি আমার ভাবসঙ্গ করি রামানন্দে হরি হরি বল হরি বল।